তেল নয়, এবার টার্গেট পানির কারখানা। পানির উপরে হামলা শুরু হলে বিশ্ব পড়বে বড় বিপদে। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের মাঝেই পানির অবকাঠামোতে হামলা। মরু অঞ্চলের জীবনরেখা ডিস্যালিনেশন প্ল্যান্ট এখন যুদ্ধের লক্ষ্যবস্তু। যদি এই ধারা চলতে থাকে তবে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে। কল্পনা করুন একটি শহর যেখানে তেল আছে, অর্থ আছে, প্রযুক্তি আছে, কিন্তু পান করার জন্য এক ফোঁটা বিশুদ্ধ পানি নেই। সেই শহরের মানুষ বেঁচে থাকে সমুদ্রের পানি লবণমুক্ত করে। আর সেই কারখানাগুলোই যদি একদিন যুদ্ধের লক্ষ্যবস্তু হয়ে যায়। মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত ঠিক সেই ভয়াবহ বাস্তবতার দিকে ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধের এমন একটি ঘটনা ঘটেছে যা অনেক বিশ্লেষকের মতে ভবিষ্যতের যুদ্ধের রূপ পাল্টে দিতে পারে। এবার যুদ্ধের অস্ত্র হয়ে উঠছে পানি। ঘটনার সূত্রপাত দক্ষিণ ইরানের পারস্য উপসাগরের একটি দ্বীপে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তাদের কেশম দ্বীপের একটি ডিস্যালিনেশন প্ল্যান্টে হামলা চালিয়েছে। এই হামলার ফলে আশেপাশের অন্তত 30টি গ্রামের পানির সরবরাহ বন্ধ হয়ে যায়। মরুভূমির দেশে যেখানে পানির প্রতিটি ফোঁটা জীবন, সেখানে এমন হামলা শুধু সামরিক আঘাত নয়, এটি মানবিক সংকটেরও সূচনা। আরাগচি তখনই সতর্ক করে বলেন, পানির অবকাঠামোতে হামলা একটি বিপজ্জনক নজির তৈরি করছে এবং এর পরিণতি ভয়াবহ হতে পারে। কিন্তু ঘটনাটি সেখানেই থেমে থাকেনি। এর ঠিক একদিন পর উপসাগরীয় ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ বাহরাইনে একটি ডিস্যালিনেশন প্ল্যান্টে ড্রোন হামলা হয়। এতে পানি শোধনাগারের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এটি ছিল ইরানের প্রতিশোধমূলক হামলা। এই ঘটনার মাধ্যমে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের যুদ্ধে পানির অবকাঠামো সরাসরি টার্গেট হলো। প্রশ্ন হলো, এটা এত ভয়াবহ কেন? কারণ উপসাগরীয় অঞ্চল পৃথিবীর সবচেয়ে পানিশূন্য অঞ্চলগুলোর একটি। এখানে নদী কম, বৃষ্টি কম, ভূগর্ভস্থ পানিও সীমিত। ফলে এই দেশগুলো বেঁচে আছে সমুদ্রের পানি লবণমুক্ত করার প্রযুক্তির উপরে। এই প্রযুক্তির কেন্দ্রই হলো ডিস্যালিনেশন প্ল্যান্ট। ডিস্যালিনেশন প্ল্যান্ট আসলে সমুদ্রের লোনা পানিকে বিশুদ্ধ করে পানযোগ্য করে তোলা। এই প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পানি থেকে লবণ, শৈবাল ও দূষিত উপাদান সরিয়ে ফেলা হয়। সাধারণত দুটি পদ্ধতিতে এটি করা হয়। প্রথমটি তাপীয় পদ্ধতি। এখানে সমুদ্রের পানিকে এতটাই উত্তপ্ত করা হয় যে তা বাষ্পে পরিণত হয়। এরপর সেই বাষ্পকে ঠান্ডা করে আবার পানিতে রূপান্তর করা হয়। এতে লবণ নিচে থেকে যায় আর পানি বিশুদ্ধ হয়ে আলাদা হয়ে যায়। দ্বিতীয়টি হলো মেমব্রেন বা ছাঁকনি পদ্ধতি। এই পদ্ধতিতে বিশেষ অর্ধভেদ্য ঝিল্লির ব্যবহার হয়, যার মধ্য দিয়ে পানি যেতে পারে কিন্তু লবণ আটকে যায়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রযুক্তি হলো রিভার্স অসমোসিস। এই প্রযুক্তির উপরে নির্ভর করে উপসাগরীয় দেশগুলোর জীবন চলে। সংযুক্ত আরব আমিরাত থেকে কুয়েত পর্যন্ত উপকূলে 400টিরও বেশি ডিস্যালিনেশন প্ল্যান্ট রয়েছে। বিশ্বের মোট পানির শোধন ক্ষমতার প্রায় 60% এই অঞ্চলে। কুয়েতের প্রায় 90%, ওমানের 86%, সৌদি আরবের প্রায় 70% এবং সংযুক্ত আরব আমিরাতের 42% সুপেয় পানি আসে এই প্ল্যান্টগুলো থেকে। অর্থাৎ এগুলো শুধু প্রযুক্তি নয়, এই দেশগুলোর জীবনরেখা। এখন কল্পনা করুন, যদি এই প্ল্যান্টগুলো একের পর এক ধ্বংস হতে শুরু করে, বিশেষজ্ঞদের মতে তখন শুধু পানি নয়, পুরো সমাজ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়বে। প্রথমত পানীয় জলের সংকট তৈরি হবে। কয়েকদিনের মধ্যে শহরগুলোতে পানি সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। দ্বিতীয়ত শিল্প ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে, কারণ অনেক শিল্প কারখানা এই পানির উপরে নির্ভরশীল। কৃষি উৎপাদন কমে যাবে, ফলে খাদ্য সংকট তৈরি হতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো পানির সংকট মানুষের মনে আতঙ্ক তৈরি করে ফেলবে, কারণ খাবার ছাড়া মানুষ কয়েকদিন বাঁচতে পারে, কিন্তু পানি ছাড়া নয়। এ কারণেই গোয়েন্দা সংস্থাগুলো বহু আগেই সতর্ক করেছিল। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ 2010 সালের এক প্রতিবেদনে বলেছিল, উপসাগরীয় দেশগুলোর ডিস্যালিনেশন প্ল্যান্ট যদি অকেজো হয়ে যায়, তবে সেটি অন্য যে কোনো শিল্প ও অবকাঠামো ধ্বংসের চেয়ে বেশি ভয়াবহ হবে। ইতিহাসেও এমন নজির রয়েছে। 1990 সালে প্রথম উপসাগরীয় যুদ্ধে ইরাকি বাহিনী কুয়েতের পানি শোধন সক্ষমতা ধ্বংস করে দিয়েছিল।
ফলে দেশটির পানি সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল। বর্তমান পরিস্থিতি সেই স্মৃতিকে আবারও সামনে নিয়ে এসেছে। তবে এখানে আরেকটি বড় বাস্তবতা রয়েছে। উপসাগরীয় ছোট দেশগুলো যেমন বাহরাইন, কুয়েত ও কাতার, তারা এই প্রযুক্তির উপরে সবচেয়ে বেশি নির্ভরশীল। তাদের কৌশলগত পানি মজুতও খুব সীমিত। অন্যদিকে সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত কিছুটা নিরাপদ অবস্থায় আছে, কারণ তাদের বিকল্প অবকাঠামো এবং পানি মজুদ রয়েছে। তবুও ঝুঁকি থেকে যাচ্ছে, কারণ যদি যুদ্ধের কৌশল হিসেবে পানির অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়, তাহলে এটি শুধু একটি দেশের সমস্যা থাকবে না, এটি হবে আঞ্চলিক নিরাপত্তা সংকট। আর যদি সংঘাত আরো বড় আকার নেয়, তাহলে এই সংকট বিশ্ব অর্থনীতি এবং রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। কারণ মধ্যপ্রাচ্য শুধু তেলের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি বৈশ্বিক বাণিজ্যের অন্যতম কেন্দ্র। বিশেষজ্ঞদের মতে এখন সবচেয়ে জরুরি বিষয় হল পানির নিরাপত্তাকে সামরিক সংঘাতের বাইরে রাখা। আঞ্চলিক সহযোগিতা, যৌথ পানি মজুদ আর ছোট ছোট বিকেন্দ্রীকৃত ডিস্যালিনেশন প্ল্যান্ট তৈরির মতো পদক্ষেপই ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। কিন্তু যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, তখন সেই বাস্তবতা অনেকটাই অনিশ্চিত। কারণ যুদ্ধ একবার নতুন অস্ত্র খুঁজে পেলে তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। একসময় তেল ছিল যুদ্ধের কারণ, আজ হয়তো সেই জায়গা নিতে যাচ্ছে পানি। আর যদি সত্যিই পানির উপরে যুদ্ধ শুরু হয়ে যায়, তবে সেটি শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা থাকবে না, হয়ে উঠবে পুরো বিশ্বের জন্য এক নতুন এবং ভয়ঙ্কর সংকট।